তো আজকে আমাদের ২০২৬ সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জিকে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সিরিজের ৪ নম্বর ক্লাস। যারা আমাদের ক্লাসে নতুন তাদের বলে দিই, আমরা ২০২৬ সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য জিকের সেরা ৪০০টা এমসিকিউ প্রশ্ন আলোচনা করছি। মানে প্রত্যেক ক্লাসে প্র্যাকটিস করছি। তবে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন উত্তরই না, প্রত্যেকটা প্রশ্ন উত্তরের সাথে কিন্তু এক্সট্রা তথ্য থাকছে, যার মাধ্যমে আমাদের সম্পূর্ণ জিকেটা একটা ওভারঅল প্র্যাকটিস আমরা করছি। তো প্রত্যেক ক্লাসে আমরা ২০টা করে এমসিকিউ প্রশ্ন নিচ্ছি এবং তার সাথে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন উত্তরের সাথে এক্সট্রা তথ্য আলোচনা করছি, যার মাধ্যমে আমাদের সম্পূর্ণ জিকেটা প্র্যাকটিস এবং রিভিশন হচ্ছে। তো অলরেডি আমাদের ৩টে ক্লাস চলে এসছে। যারা এখনও পর্যন্ত সেই ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই প্রথমে সেই ৩টে ক্লাস দেখো। তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা আমাদের যে চ্যানেলের প্লেলিস্ট আছে সেখানে গেলেই কিন্তু এর জন্য আমি আলাদা করে একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। সেখানে ক্লিক করলে তোমরা পরপর কিন্তু ক্লাসগুলো দেখতে পারবে। তো প্রথম থেকে ক্লাসগুলো করতে অবশ্যই বলব, কারণ মাঝখান থেকে করলে তোমরা অতটা বুঝতে পারবে না বা সেই ফ্লোটা আসবে না। সেক্ষেত্রে তোমরা প্রথম থেকে যদি ক্লাসগুলো করো তাহলে কিন্তু ঠিকভাবে কানেক্ট করতে পারবে। তো আজকে আমাদের ৪ নম্বর ক্লাস। তো আজকের এই ক্লাসেও আমরা ২০টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। আমাদের আগের ক্লাসে আমরা ৬০ পর্যন্ত প্রশ্ন করেছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা ৬১ থেকে শুরু করব। আর তোমরা যারা আমাদের ক্লাসগুলো রেগুলার করো তারা তো জানোই যে ক্লাসগুলো কেমনভাবে হয় বা কতটা গুরুত্বপূর্ণ। যারা নতুন তাদের বলে দিই, আমরা যখন প্রশ্ন উত্তরগুলো বলবো তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে প্রথমে উত্তরটা নিজেরা করার চেষ্টা করবে বা খাতায় লিখে রাখবে। তারপরে আমি যখন উত্তরগুলো বলে দেবো সেগুলো মিলিয়ে নেবে যে কোন কোন উত্তরগুলো তোমাদের সঠিক হয়েছে, এবং ক্লাসের শেষে আমাকে জানাবে যে ২০তে কতগুলো প্রশ্নের উত্তর তোমরা জানতে। এভাবে কিন্তু প্র্যাকটিস করলে তোমাদের এই কনফিডেন্সটা অনেকটা বেড়ে যাবে। পরিষ্কার? আর আজকের ক্লাসের পিডিএফটাও আমি তোমাদের বিনামূল্যে দেবো। তবে পিডিএফটা পেতে হলে তোমাদের, যেটা আমি বারবার বলি, যে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটা করো। পরিষ্কার? আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এমন কনটেন্টের জন্য, কারণ এমন কিন্তু ফ্রিতে কোথাও একটা খুব একটা পাবে না। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে রাখো। আর তোমাদের জন্য আমি স্ট্যাটিক জিকেরও বিভিন্ন ক্লাস দিয়েছি, তো সেই ক্লাসগুলো দেখে আসো। তার লিঙ্কও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। পরিষ্কার? তো শুরু করছি আজকের ক্লাস। আর যারা নতুন তাদের বলবো, কিন্তু আবারও বলছি, তোমরা প্রথম থেকে ক্লাসগুলো করো। যাই হোক, দেখো প্রথম প্রশ্ন আজকে আমাদের। এই যে আমি যখন প্রশ্নগুলো দেখাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে দেবে এখনই, এবং নিজেরা উত্তরটা প্রথমে করবে। তারপরে তো আমি উত্তর বলেই দেবো। যাই হোক, খালি এটা একটু চেঞ্জ করে নিই। দেখো প্রথম প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সালে হয়? এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে তোমাদের পলাশির যুদ্ধ কত সালে হয়। তো আজকে আমাদের বক্সারের যুদ্ধ কত সালে হয়। তো পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, এখান থেকে কিন্তু পশ্চিমবঙ্গের পরীক্ষায় বলো বা যে কোনো পরীক্ষায় বলো প্রশ্ন কিন্তু দেয়। সেক্ষেত্রে বক্সারের যুদ্ধ কবে হয়? ১৭৫৭, ১৭৬৪, ১৭৬৫, ১৭৭৫। কী হবে উত্তর বলো? দেখো বক্সারের যুদ্ধ হয় অপশান নাম্বার বি, ১৭৬৪। ১৭৫৭ সালে আমরা দেখেছিলাম যে পলাশির যুদ্ধ হয়। এবার আমরা এক্সট্রা তথ্য দেখে নিই। দেখো এই রিলেটেড, দেখো ২৩শে অক্টোবর ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধটি সংঘটিত হয়। এটা ইংরেজদের সাথে কাদের হয়েছিল? ইংরেজদের সাথে কিন্তু যৌথ একটা গঠন ছিল। কাদের কাদের? ইংরেজদের সাথে মীর কাসিম শাহ আলম দ্বিতীয়, মানে দ্বিতীয় শাহ আলম, ব্রিটিশ রুলার, এবং এটা হচ্ছে সুজাউদ্দৌলা, এটা দন্তে স হবে, সুজাউদ্দৌলা, এদের সাথে কিন্তু হয়েছিল। মানে ইনি আওয়াদের নবাব ছিলেন সুজাউদ্দৌলা, ঠিক আছে? তো মীর কাসিম, শাহ আলম টু এবং সুজাউদ্দৌলা, এই ৩ জন ভার্সাস ইংরেজ। এবং ইংরেজদের নেতৃত্বকে দিচ্ছিল, ইংরেজদের নেতৃত্ব দিচ্ছিল হেক্টর মুনরো। এই নামগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই দেবে যে কাদের সাথে, কাদের যৌথ বাহিনীর সাথে হয়েছিল? মীর কাসিম, শাহ আলম দ্বিতীয়, মানে দ্বিতীয় শাহ আলম, এবং সুজাউদ্দৌলা। এবং ইংরেজদের সাথে কিন্তু ইংরেজদের নেতৃত্বকে দিচ্ছিল, এটা কিন্তু পরীক্ষায় দেওয়ার উত্তর হবে হেক্টর মুনরো। তো এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। তারপর দেখো, এই যুদ্ধের পরে বাংলা ইংরেজদের আধিপত্য সুদৃঢ় হয়। ওকে, তারপরে এই যে যুদ্ধটা হয় ১৭৬৪ সালে, পরে বক্সারের যুদ্ধ, এরপরে ১৭৬৫ সালে এলাহাবাদ চুক্তি হয় এবং দেওয়ানি লাভ হয়। এই দুটো কিন্তু এই যুদ্ধের পরে হয়। কী কী হয়? এলাহাবাদ চুক্তি স্বাক্ষরিত হয় এবং দেওয়ানি লাভ করে ইংরেজ কোম্পানি, মানে ব্রিটিশ কোম্পানি, ঠিক আছে? তো এগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে রাখবে। আগের ক্লাসে আমরা তোমাদের সে কী বলছি, পলাশির যুদ্ধটা ভালো করে দেখেছিলাম। তো আগের ক্লাসটা কিন্তু অবশ্যই দেখো, এভাবে কিন্তু এগোলে তোমাদেরই সুবিধা হবে। যাই হোক, ৬২ নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলা সাক্ষরতায় প্রথম? কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দার্জিলিং। কী হবে উত্তর বলো? পশ্চিমবঙ্গের কোন জেলা সাক্ষরতায় প্রথম? পশ্চিমবঙ্গের উত্তর হবে অপশান নাম্বার বি, পূর্ব মেদিনীপুর কিন্তু সাক্ষরতায় প্রথম। আর এটা কিন্তু তোমাদের
2011 সালে যে সেন্সাস হয়েছিল আদমশুমারি, সেটা অনুযায়ী কিন্তু এই প্রশ্নটা, ঠিক আছে? তো এগুলো কিন্তু 2011 সালটা অবশ্যই তোমাদের পরীক্ষায় উল্লেখ করে দেবে। তো 2011 সালের সেন্সাস অনুযায়ী কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গের সবচেয়ে সাক্ষর জেলা। ওকে, দেখো, পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গের সর্বাধিক সাক্ষরতার জেলা। পশ্চিমবঙ্গের রাজধানী কি? পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। পূর্ব পশ্চিম মেদিনীপুর 2000 সালে কিন্তু পৃথক হয়। আগে কিন্তু একটাই ছিল মেদিনীপুর, তবে সেটা কিন্তু ভেঙে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর কিন্তু হয় কবে? 2002 সালে। এটা কিন্তু পরীক্ষায় অবশ্যই দেয়, তো ভালো করে এটা দেখে রাখবে। তমলুক হলো পূর্ব মেদিনীপুরের সদর জেলা, ঠিক আছে? তো পূর্ব মেদিনীপুরের জেলা সদর কি? উত্তর হবে তমলুক, ঠিক আছে? তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। নেক্সট নেক্সট হচ্ছে তোমাদের 63, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র। এখানে প্রশ্নটা একটু স্পেসিফিক করা উচিত ছিল যে মানে কোন বেসিসে বৃহত্তম, জনসংখ্যার বিচারে বা আয়তনের বিচারে। তো এখানে কিন্তু একটু বলা উচিত ছিল, এখানে আমি তোরা বলে দিলাম তোমাদের আয়তনে, ঠিক আছে? এখানে তোমাদের হবে আয়তন। আয়তনের বিচারে কোনটা বৃহত্তম? কী হবে উত্তর বলো? আয়তনের বিচারে হচ্ছে অপশান নাম্বার সি, রাজস্থান, ঠিক আছে? দেখো, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান, কিন্তু যদি বলে জনসংখ্যার বিচারে মানে পপুলেশন ওয়াইজ, তাহলে কিন্তু হবে উত্তরপ্রদেশ। মানে উত্তরপ্রদেশে কিন্তু সবথেকে বেশি মানুষ বসবাস করে। এগুলোও কিন্তু 2011 সালের সেন্সাস অনুযায়ী কিন্তু প্রশ্নগুলো। আর যদি বলে ক্ষুদ্রতম রাজ্য কোনটা, তাহলে হবে হচ্ছে গোয়া। এটাও কিন্তু তোমাদের আয়তনের বিচারে ক্ষুদ্রতম গোয়া। আর যদি বলে যে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আয়তনে, মানে হচ্ছে তোমাদের ইউটি মানে ইউনিয়ন টেরিটরি যদি বলে, তাহলে হচ্ছে লাদাখ হচ্ছে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আয়তনের দিক থেকে। আর রাজস্থানের রাজধানী কি? জয়পুর, ঠিক আছে? তো এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। ওকে, আর যদি বলে যে আমাদের যে জনসংখ্যার বিচারে সবচেয়ে মানে ক্ষুদ্রতম রাজ্য কোনটা, মানে সবচেয়ে কম মানুষ বসবাস করে কোন রাজ্যে, তাহলে কিন্তু হবে সেটা সিকিম, ঠিক আছে? ঠিক আছে, এগুলো কিন্তু দেখে রাখবে ভালো করে। নেক্সট 64, দেখো, জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক কে? জেলা পরিষদ আমরা জানি যে পঞ্চায়েতের সবচেয়ে উপরের স্তর হচ্ছে জেলা পরিষদ, এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এটা পঞ্চায়েত সমিতি, এটা হচ্ছে জেলা পরিষদ। তো এর যে কার্যনির্বাহী অধিকারক কে? জেলা শাসক, সভাধিপতি, বিডিও, প্রধান। এটার উত্তর হবে অপশন নাম্বার এ, জেলা শাসক, ঠিক আছে? দেখো, জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক এক্সিকিউটিভ অফিসার হলেন জেলা শাসক বা ডিএম। জেলা পরিষদের নির্বাচিত প্রধান হচ্ছে সভাধিপতি। আমরা দেখেছিলাম যে এই যে পঞ্চায়েত দ্বারা বললাম, পঞ্চায়েত যে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আছে, তার কিন্তু প্রধান হচ্ছে প্রধান। পঞ্চায়েত সমিতির প্রধানের নাম কি? সভাপতি। এবং জেলা পরিষদের প্রধানের নাম হচ্ছে সভাধিপতি, ঠিক আছে? তো এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। বিডিও কি? বিডিও হচ্ছে পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারিক। গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত প্রধান হচ্ছে প্রধান। এবং ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা কী কী যেটা বললাম, এভাবে তোমরা মনে রাখতে পারবে। প্রথমে হচ্ছে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি, তারপরে হচ্ছে জেলা পরিষদ, ঠিক আছে? তো এগুলো কিন্তু বারবার দেখবে, যেহেতু পঞ্চায়েতের পরীক্ষা, তাই এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই দেবে। তো এগুলো কিন্তু বারবার তোমাদের ভালো করে মনে রাখতে হবে। নেক্সট 65, গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর হবে এখানে, সরি, রবীন্দ্রনাথ ঠাকুর হবে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পান? 1910, 1911, 1912, 1913। কি হবে উত্তর? রবীন্দ্রনাথ ঠাকুর লিখে দিই আমি এখানে। ঠাকুর মানে এখানে প্রিন্টিংটা ঠিক পড়েনি। কি হবে উত্তর বলো? এটা আমি আগেও অনেকবার ডিসকাস করেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় এবং প্রথম এশীয় হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলির জন্য। কবে পেয়েছিলেন? 1913 সালে, অপশান নাম্বার ডি। দেখো, 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান। তিনি প্রথম এশীয় নোবেলজয়ী এবং প্রথম ভারতীয়। নোবেলপ্রাপ্ত গ্রন্থ হচ্ছে গীতাঞ্জলি। তো তার জন্ম হয় 7ই মে 1861 সালে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন তিনি কবে? 1921 সালে। এটাও কিন্তু অনেকবার পরীক্ষায় দিয়েছে, তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ওকে, চলে আসছি নেক্সট কোশ্চেন নাম্বার 66, ক্লোরোফিল কোথায় থাকে? প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে, ভাইরাসে, না ব্যাকটেরিয়াতে থাকে? কী হবে বলো? এটা সহজই একটা প্রশ্ন। ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোফিল থাকে অপশান নাম্বার বি, উদ্ভিদ কোষে, ঠিক আছে? দেখো, ক্লোরোফিল থাকে কোথায়? ক্লোরোফিল থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্টে। এটি উদ্ভিদকে সবুজ রং প্রদান করে, সালোকসংশ্লেষে সূর্যের আলো শোষণ করে। ক্লোরোফিলে কী থাকে? ক্লোরোফিলে থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম থাকে, ওকে? আর সালোকসংশ্লেষে অক্সিজেন উৎপন্ন হয়। তো এগুলো পরীক্ষায় দেয় যে সালোকসংশ্লেষে কী উৎপন্ন দেওয়া হয়। এখানে কিন্তু বুলেট পয়েন্টগুলো এমনভাবে দিয়েছি যাতে এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে, সেভাবে কিন্তু বুলেট পয়েন্টগুলো দেওয়া রয়েছে, ওকে? যেগুলো একটা প্র্যাকটিস ক্লাসে অতটা বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে না,
তো যতটা দরকার আমরা ততটা কিন্তু প্র্যাকটিস এবং রিভিশন করে নিচ্ছি। ওকে, তো ক্লোরোফিলে কী থাকে? ম্যাগনেসিয়াম। এই পয়েন্টটা কিন্তু পরীক্ষা অনেকবার দেয় যে ক্লোরোফিলে থাকে ম্যাগনেসিয়াম। আর ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন দেখো 67। পশ্চিমবঙ্গের উত্তর পার্বত্য অঞ্চলের প্রধান নদী কোনটা? তিস্তা, দামোদর, অজয়, জলঙ্গি। কি বলছে? উত্তর পার্বত্য অঞ্চলের প্রধান নদী পশ্চিমবঙ্গের। কি হবে উত্তর? বলো। উত্তর পার্বত্য অঞ্চলের প্রধান নদী কোনটা? উত্তর পার্বত্য অঞ্চলের প্রধান নদী হচ্ছে অপশন নাম্বার এ, তিস্তা। ঠিক আছে, দেখো এই তিস্তার উৎপত্তি কোথা থেকে? তিস্তার উৎপত্তি হচ্ছে সিকিমের তিস্তা খাংশি হিমবাহ থেকে। এটি সিকিম, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দিয়ে প্রবাহিত হয়। তিস্তা ব্যারেজ জলপাইগুড়ি জেলায় অবস্থিত এবং পশ্চিমবঙ্গের দক্ষ নামে পরিচিত কোন নদী? দামোদর নদী। এটা কিন্তু পরীক্ষায় দেয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ওকে, চলে আসছি নেক্সট কোয়েশ্চেন দেখো 68। 68 বলছে আকবরের অর্থমন্ত্রী কে ছিলেন? বীরবল, মানসিং, রেজা টোডরমল, তানসেন। কি হবে উত্তর? আকবরের অর্থমন্ত্রীর নাম কি ছিল? ফাইন্যান্স মিনিস্টার। আকবরের ফাইন্যান্স মিনিস্টারের নাম ছিল অপশন নাম্বার সি, রাজা টোডরমল। ঠিক আছে, এবার দেখো রাজা টোডরমল দহশালা রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন। এটা কিন্তু পরীক্ষা অনেকবার দেয় যে দহশালা বা যাবতীয় সিস্টেম কে চালু করেছিল? উত্তর হবে রাজা টোডরমল। তিনি আকবরের নবরত্নদের একজন ছিলেন। বীরবল ছিলেন আকবরের রাজা সভাসদ এবং উপদেষ্টা। ওকে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আর তানসেন ছিল বিখ্যাত বিখ্যাত সঙ্গীতজ্ঞ এবং তানসেনের যদি বলে আসল নাম কি তাহলে হবে রামতনু পান্ডে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে রাখবে রামতনু পান্ডে, রামতনু পান্ডে। ওকে, যেগুলো কিন্তু দেখে রাখবে ভালো করে। তানসেনের আসল নাম কি ছিল? রামতনু পান্ডে। আর বীরবল ছিল একজন রাজা সভাসদ এবং উপদেষ্টা। ওকে, আর পরীক্ষায় এটা বেশিরভাগ দেয় যে দহশালা সিস্টেম বা যাবতীয় সিস্টেম কে চালু করে? উত্তর হবে যে আকবরের যে ফাইন্যান্স মিনিস্টার ছিল রাজা টোডরমল, তিনি কিন্তু চালু করেন এটা। ওকে, চলে আসছি নেক্সট কোয়েশ্চেন দেখো 69। দেখো ভারতের সংবিধানের অভিভাবক কে? ভারতের সংবিধানের অভিভাবক কে? ওকে, পার্লামেন্ট, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রী। কী হবে উত্তর বলো? উত্তর হবে অপশন নাম্বার সি, সুপ্রিম কোর্ট। ঠিক আছে, দেখো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টকে গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন বলা হয়। এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ও গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন কাকে বলা হয়? উত্তর হবে সুপ্রিম কোর্ট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো ধারা 137 কি? ধারা 137 হচ্ছে জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউটা কি? জুডিশিয়াল রিভিউ হচ্ছে ধরো কোনো সুপ্রিম কোর্ট কোনো একটা রায় দিল, তো সেই রায়টাকে তারা আবার পুনর্নির্বাচন করতে পারে, পুনর্বিবেচনা করতে পারবে। ঠিক আছে, তো ধরো একটা তুমি একটা রায় দিয়ে দিল, পার্টিকুলার একটা কোনো বিষয়ে রায় দিল, তো সেই রায়টাকে কিন্তু সুপ্রিম কোর্ট আবার রিভিউ করতে পারবে বা পুনর্বিবেচনা করতে পারবে। আর এই যে জুডিশিয়াল রিভিউ, এটা কোথায় উল্লেখ রয়েছে? এটা হচ্ছে ধারা নম্বর 137-এ কিন্তু উল্লেখ করা রয়েছে। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা কবে হয়? সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 28শে জানুয়ারি 1950 সালে। তারিখটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবারে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এইচ.জে. কানিয়া। তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। সুপ্রিম কোর্টের সদর দপ্তর কোথায়? মানে সুপ্রিম কোর্ট আসলে কোথায় রয়েছে? উত্তর হবে নয়াদিল্লিতে কিন্তু সুপ্রিম কোর্ট রয়েছে। ওকে, সুপ্রিম কোর্ট নয়াদিল্লিতে রয়েছে। তো এগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের 70। বিরসা মুন্ডা কে ছিলেন? কোল বিদ্রোহের নেতা ছিলেন, না মুন্ডা বিদ্রোহের নেতা, সাঁওতাল বিদ্রোহের নেতা, সন্ন্যাসী বিদ্রোহের নেতা? বিরসা মুন্ডা কে ছিলেন? কোন বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা বলো? বিরসা মুন্ডা ছিলেন অপশন নাম্বার বি, মুন্ডা বিদ্রোহের নেতা। ওকে, দেখো মুন্ডা বিদ্রোহ কবে হয়? মুন্ডা বিদ্রোহ হয় হচ্ছে 1899 থেকে 1900 সালে মুন্ডা বিদ্রোহ কিন্তু সংঘটিত হয়। এই আন্দোলনের একটা অপর নাম একটা ছিল, অপর নাম কি? উলগুলান। এটা কিন্তু পরীক্ষা অনেকবার দেয় যে মুন্ডা বিদ্রোহের অপর নাম কি? মুন্ডা বিদ্রোহের অপর নাম হচ্ছে উলগুলান। ওকে, দেখো তারপর দেখো বিরসা মুন্ডাকে কি বলা হয়? বিরসা মুন্ডাকে বলা হয় ধরতী আবা বা পৃথিবীর পিতা। ওকে, এই লাইনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্ম হচ্ছে 15 নভেম্বর 1875 সালে। এই তারিখটা কিন্তু মাথায় রাখতে হবে। কেন? কারণ এই যে 15 নভেম্বর, এই দিনটাকে কিন্তু জনজাতীয় গৌরব দিবস, জনজাতীয় গৌরব দিবস কিন্তু হিসেবে পালিত করা হয়। এই তারিখটা, এই যে 15 নম্বরটা দেখতে হবে। ঠিক আছে, এই যে তারিখটা, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ওকে, চলে আসি নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 71। 71 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটা? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটা? বিবেকানন্দ সেতু, রবীন্দ্র সেতু, জয়ী সেতু, বিদ্যাসাগর সেতু। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটা? কে উত্তর বলো? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে অপশন নাম্বার সি, জয়ী সেতু।
পশ্চিমবঙ্গের দীর্ঘতম, এক সেকেন্ড এটা একটুখানি ঠিক করে নিই। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে জয়ী সেতু। ওকে? এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেকবার দিয়েছে, তো আবারও দিতে পারে, সেক্ষেত্রে ভালো করে মনে রাখবে। জয়ী সেতু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু। ওকে? এটি আলিপুরদুয়ার জেলার জয়ন্তী নদীর ওপর অবস্থিত, মানে নির্মিত, অবস্থিত বলছি, নির্মিত বা অবস্থিত একই ব্যাপার। বিদ্যাসাগর সেতু হলো ভারতের প্রথম কেবল স্টেইড সেতু। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিদ্যাসাগর সেতু হলো ভারতের প্রথম কেবল স্টেইড সেতু। পরীক্ষায় এরকম দিতেই পারে প্রশ্ন যে ভারতের প্রথম কেবল স্টেইড সেতু কোনটা? উত্তর হবে বিদ্যাসাগর সেতু। আর রবীন্দ্র সেতু, যেটা আমরা জানি হাওড়া ব্রিজ, এটা কিন্তু একটি ক্যান্টিলিভার সেতু। পরীক্ষায়ও কিন্তু এগুলোও দিতে পারে, তো এগুলো কিন্তু ভালো করে দেখবে। নেক্সট ৭২ নম্বর প্রশ্ন কী বলছে? ভারতের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? সোমনাথ চট্টোপাধ্যায়, জি.ভি. মালাঙ্কার, এম.এন. আয়াঙ্গার এবং নীলাম সঞ্জীব রেড্ডি। উত্তর কী হবে? ভারতের লোকসভার প্রথম স্পিকার, আমরা জানি যে লোকসভার কত নম্বর আর্টিকেল লোকসভা দেওয়া আছে? ৮১ নম্বর আর্টিকেলে, রাজ্যসভা হচ্ছে ৮০ নম্বর আর্টিকেলে, পার্লামেন্ট হচ্ছে 79 আর্টিকেলে। এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। লোকসভার হাইয়েস্ট নাম্বার কতজন থাকতে পারে? মানে বর্তমানে হচ্ছে ৫৫০, আর রাজ্যসভায় হচ্ছে ২৫০। এগুলো কিন্তু দেখতে হবে ভালো করে আমাদের, ঠিক আছে? হাইয়েস্ট নাম্বার কত লোকসভায়, এবারে নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম বছর কত লাগে? উত্তর হবে ২৫ বছর লাগে। রাজ্যসভায় সেটা কিন্তু লাগে তোমাদের ৩০ বছর। এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। ওকে? রাজ্যসভায় যেমন হচ্ছে ১২ জন কিন্তু নমিনেট করে, রাষ্ট্রপতি বিভিন্ন ফিল্ড থেকে ১২ জনকে নমিনেট করে। তারপরে হচ্ছে আগে ছিল লোকসভায় ৫৫২ জন, সেই ২ জনকে কিন্তু ১০৪ নম্বর ১০৪ বলছি, ১০৪, হ্যাঁ। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট থেকে কিন্তু ২ জন অ্যাংলো ইন্ডিয়ানকে, মানে যে সিটটা ছিল সেটাকে বাদ দেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু একটু তোমাদের রিকল করতে হবে। এগুলো কিন্তু আগের ক্লাসে আমি ভালো করে তোমাদের বলে দিয়েছিলাম। তো আগের ক্লাসগুলো এইজন্যই বলি যে বারবার করে আগের ক্লাসগুলো দেখতে। মানে ১ম থেকে ক্লাসগুলো দেখলে তোমাদেরই সুবিধা হবে। ওকে? কারণ আমি প্রত্যেকটা ক্লাসে দেখো আগের জিনিসগুলো তো আর রিপিট করব না। মানে কিছু, কিছু রিপিট তো হবে অবশ্যই, যেগুলো খুব গুরুত্বপূর্ণ বা যেগুলো রিভিশন দেওয়া খুবই মানে দরকার, সেগুলো তো রিপিট হবেই অবশ্যই। কিন্তু তোমাদের ১ম থেকে ক্লাসগুলো এর জন্যই দেখতে বলি আমি। যাই হোক, লোকসভার প্রথম স্পিকার ছিলেন অপশন নাম্বার বি, জি.ভি. মালাঙ্কার। ওকে? দেখো এবার জি. মালাঙ্কার স্বাধীন ভারতের প্রথম লোকসভার স্পিকার ছিলেন। তিনি ১৯৫২ সালে এই প্রথম লোকসভার স্পিকার হন এবং লোকসভার স্পিকারকে লোকসভার সদস্যের মধ্য থেকে নির্বাচিত করা হয়। মানে লোকসভার যে সদস্য থাকে তাদের মধ্যেই কিন্তু একজন স্পিকার হয়। লোকসভার স্পিকার নিজের ইস্তফাপত্র কার কাছে দেয়? মানে জমা দেয়? উত্তর হবে মানে রেজিগনেশন লেটার উপ স্পিকারের কাছে, মানে ডেপুটি স্পিকারের কাছে। ওকে? নেক্সট ৭৩, দেখো ৭৩ নম্বর কী বলছে? ৭৩ নম্বর বলছে নিউটনের গতিসূত্র কয়টা? ১টা, ২টো, ৩টে, ৪টে। এটা আমরা স্কুলে তো অনেক পড়েছি, আমরা সকলেই প্রায় জানি। উত্তর কী হবে বলো? নিউটনের গতিসূত্র হচ্ছে অপশন নাম্বার সি, ৩টে। ৩টে গতিসূত্র। প্রথম গতিসূত্র হচ্ছে জড়তার সূত্র, মানে ল অফ ইনারশিয়া, মানে যেটা আমরা জাড্ডের সূত্র বলি। দ্বিতীয় সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। এফ বলতে কি? এফ হচ্ছে তোমাদের ফোর্স, ঠিক আছে? এফ হচ্ছে তোমাদের, এফ হচ্ছে ফোর্স, এম কি? এম হচ্ছে মাস, এবং এ হচ্ছে অ্যাসেলারেশন, ঠিক আছে? মানে মানে একটা বস্তুর উপর যে ফোর্সটা, মানে বলটা প্রয়োগ হয়, সেটা কিন্তু মাস ইনটু অ্যাসেলারেশনের সমান। ওকে? এটা কিন্তু মাথায় রাখবে। মানে এই যে জায়গাটা আছে, মানে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কিন্তু তোমরা একটু দেখে রাখবে ভালো করে। ওকে? তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। মানে এটা তো আমরা প্রায় বেশিরভাগই লোকই জানি, মানে যারা মোটামুটি পড়াশোনা করেছি তারা কিন্তু সকলেই প্রায় জানি। নিউটনের মহাকর্ষ সূত্র কিন্তু গতিসূত্রের অন্তর্ভুক্ত নয়, এটা মাথায় রাখবে। এবং বলের এসআই একক হচ্ছে নিউটন, এটাও কিন্তু পরীক্ষা দেয়। বলের এসআই একক কি? বলের এসআই একক হচ্ছে নিউটন। ওকে? চলে আসছি নেক্সট। এক সেকেন্ড। নেক্সট হচ্ছে ৭৪ নম্বর। কত সালে বঙ্গভঙ্গ হয়? ঠিক আছে? বেঙ্গল পার্টিশন কত সালে হয়? ১৯০১, ১৯০৫, ১৯১১, ১৯২১। কী হবে উত্তর বলো? বেঙ্গল পার্টিশন হয় অপশন নাম্বার বি, ১৯০৫ সালে। ঠিক আছে? দেখো ১৬ই অক্টোবর ১৯০৫ সালে পার্টিশন কার্যকর হয়, মানে বঙ্গভঙ্গ কার্যকর হয় কত সালে? ১৬ অক্টোবর ১৯০৫ সালে। তৎকালীন যদি বলে ভাইসরয় কে ছিল, তাহলে উত্তর হবে লর্ড কার্জন। বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী আন্দোলন শুরু হয় ১৯১১ সালে। বঙ্গভঙ্গ রদ করা হয় এবং রাখি বন্ধন উৎসবের মাধ্যমে ঐক্যের বার্তা দেন রবীন্দ্রনাথ ঠাকুর। এগুলো কিন্তু পরীক্ষায় অনেকবার দিয়েছে, তো ভালো করে কিন্তু এই পয়েন্টগুলো মাথায় রাখবে। ওকে? চলে আসছি নেক্সট। আজ বলে যে এই সালে কিন্তু ১৯১১ সাল থেকে ১৯১২ সালে কিন্তু আমাদের যে রাজধানী সেটা কিন্তু কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। আর তোমাদের এই যে বঙ্গভঙ্গ রদ, এখন যদি বলে তখন ভাইসরয় কে ছিল, তাহলে কিন্তু হবে লর্ড হার্ডিঞ্জ টু। এগুলো কিন্তু একটু লিখে রাখবে, যেগুলো এভাবে বলছি আমি এক্সট্রা। নেক্সট ৭৫ নম্বর। সুন্দরবনের নামকরণ হয়েছে কিসের নাম অনুসারে? সুন্দর রাজা, সুন্দর গাছ, সুন্দর নদী, সুন্দর মাটি। এটা একটা মানে অপশানগুলো এমনভাবে দেওয়া, অপশানগুলো একটু ঠিকঠাক দেওয়া উচিত ছিল। উত্তর হবে সুন্দর গাছ। এটা আমি আর কিছু মানে দাঁড়ালাম না, কারণ এটা আমরা সকলেই জানি।
সুন্দরী হলো এক প্রকারের ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরবন বিশ্বের কি বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, যেটা আমরা অনেকবার বলেছি ক্লাসে। এটি রয়্যাল বেঙ্গল টাইগারের একটি প্রধান আবাসস্থল এবং সুন্দর ভারতের বাংলাদেশের দুই দেশে বিস্তৃত। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় কবে? সুন্দরবন 1987 সালে, 1987। এগুলো প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু অনেকবার করে আলোচনা করেছি, তো আরেকবার দেখে নাও, তাহলে তোমাদের কিন্তু বারবার রিভিশন হয়ে যাবে। যাই হোক, 76 নম্বর প্রশ্ন দেখো, রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। এখানে কিন্তু তোমাদের একটা জিনিস আমি সাবধানতা বলবো, কেন দেখো পরীক্ষার সময় দেখে রাজ্যসভার সদস্য কিন্তু উল্লেখ থাকে না, শুধুমাত্র থাকে কিন্তু রাজ্যসভার কার্যকাল কত। ঠিক আছে, তো এখানে কিন্তু একটা জিনিস দেখতে হবে যে প্রশ্নটা কিন্তু যখন যদি শুধুমাত্র দেয় যে রাজ্যসভার কার্যকাল কত, তাহলে কিন্তু অপশানে থাকবে কোনো কার্যকাল নেই। উত্তর কিন্তু সেটাই হবে যে কোনো কার্যকাল নেই, কারণ রাজ্যসভা কিন্তু একটা পার্মানেন্ট হাউস, এটা কিন্তু কখনোই ভেঙে দেওয়া যায় না। কিন্তু রাজ্যসভার সদস্যরা কিন্তু পার্টিকুলার তাদের কার্যকাল থাকে, তাদের কার্যকাল হচ্ছে অপশান নাম্বার ডি, 6 বছর। ঠিক আছে, তো এবার দেখো ব্যাপারটা তোমাদের একটুখানি পরিষ্কার করে বলি। রাজ্যসভা হচ্ছে একটা স্থায়ী কক্ষ এবং এটা কিন্তু কখনোই ভেঙে দেওয়া যায় না। প্রতি 2 বছর অন্তর, ধর প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর নেন, মানে প্রত্যেক 3 বছর অন্তর, মানে 3-এর 1/ভাগ অংশ সদস্য কিন্তু অবসর নেন এবং তার জায়গায় কিন্তু তখনই আবার 1% সদস্য আবার জয়েন করেন। সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা কখনোই কিন্তু ভ্যাকেন্ট থাকে না, সেটা কিন্তু বারবার পূরণ হতে থাকে। মানে 2 বছর অন্তর 2 বছর অন্তর হবে, প্রত্যেক কিন্তু 3/এর 1/ভাগ, ধরো 6 জন সদস্য আছে, কথার কথা বললাম, তো 3টে ভাগ করলাম 2 জন, তো 2 জন কিন্তু 2 বছর অন্তর 2 জন যাবে এবং তার জায়গায় কিন্তু আরও 2 জন আসবে। তো সেক্ষেত্রে কিন্তু কক্ষটা স্থায়ী থাকে, কক্ষ ভেঙে যায় না, কিন্তু সদস্যরা শুধুমাত্র সদস্যরা কিন্তু অবসর গ্রহণ করেন। ওকে, তার জায়গায় নতুন সদস্য চলে আসে, সেক্ষেত্রে সেটা সবসময় থাকে। এবং রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে 250, সেটা একটু আগেই বললাম। আর আর্টিকেল কত? আর্টিকেল হচ্ছে 81 না 80। আর রাজ্যসভা হচ্ছে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ। ঠিক আছে, ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান। এটা যদি বলে কত নম্বর আর্টিকেল, তাহলে হবে এটা 64 নম্বর আর্টিকেলে কিন্তু এটা দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। নেক্সট 77, কোন ভিটামিন জলে দ্রবণীয়? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন ই। কোন ভিটামিন জলে দ্রবণীয় বলেছে? ঠিক আছে, জলে দ্রবণীয় কী হবে? উত্তর হবে অপশন নাম্বার সি, ভিটামিন সি। দেখো ভিটামিন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে তোমাদের জলে দ্রবণীয়, একটা হচ্ছে তোমাদের, এক সেকেন্ড, একটা হচ্ছে তোমাদের জলে দ্রবণীয় ওয়াটার, একটা হচ্ছে তোমাদের ফ্যাটে। ঠিক আছে, তো বলে যে জলে দ্রবণীয় কি? জলে দ্রবণীয় হচ্ছে বি এবং সি, আর ফ্যাটে হচ্ছে এ, ডি, ই এবং কে, এগুলো হচ্ছে ফ্যাটে দ্রবণীয়। তো এগুলো কিন্তু একটু দেখে রাখবে। দেখো এবার হচ্ছে দেখো, ভিটামিন বি ও সি জলে দ্রবণীয়, ভিটামিন এ, ডি, ই, কে হচ্ছে চর্বিতে দ্রবণীয়, মানে ফ্যাটে দ্রবণীয়। ভিটামিন সি এর অভাবে, মানে ভিটামিন সি এর রাসায়নিক নাম, এটা আমরা আগেও দেখেছিলাম, অ্যাসকর্বিক অ্যাসিড, এবং এর অভাবে স্কারবি রোগ হয়। আমলকি, লেবু, কমলা, এগুলোতে কিন্তু ভিটামিনের ভালো উৎস। কাঁচা লঙ্কা। নেক্সট 78 নম্বর প্রশ্ন কি বলছে? এক সেকেন্ড, এটা একটুখানি ঠিক করে দিই। 78 নম্বর প্রশ্ন বলছে, খলজি বংশের প্রতিষ্ঠাতাকে? খলজি বংশের প্রতিষ্ঠাতাকে? আলাউদ্দিন খলজি, জালালউদ্দিন খলজি, কুতুবুদ্দিন এবাক, বলবান। কী হবে? কুতুবুদ্দিন এবাক তো হবে না, কুতুবুদ্দিন এবাক হচ্ছে দাস বংশের প্রতিষ্ঠাতা, বা যদি বলে দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতাকে, তাহলেও কিন্তু কুতুবুদ্দিন আইবকই হবে। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, এর উত্তর হবে অপশন নাম্বার বি, জালালউদ্দিন খলজি। দেখো 1290 সালে খলজি বংশের প্রতিষ্ঠাতা হয়। প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে জালালউদ্দিন ফিরোজ শাহ খলজি, ফিরোজ খলজি, মানে জালালউদ্দিন খলজিদের পরীক্ষায় আলাউদ্দিন খলজি ছিলেন কি তার ভ্রাতুষ্পুত্র ও জামাতা। আলাউদ্দিন বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন এবং দিল্লি সালতানাতের প্রথম বংশ ছিল মামলুক বংশ, যেটার প্রতিষ্ঠাতা বললাম কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবককে লাক্স বক্স বলা হতো। ঠিক আছে, এবং তিনি কুতুবুদ্দিন আইবক হচ্ছে ঘোড়ার যে চৌগান একটা খেলা আছে, ঘোড়ার পিঠে চড়ে যে পোলোর আর কি খেলে, সেটা খেলতে গিয়ে মারা গেছিল। ঠিক আছে, কুতুবুদ্দিন আইবক কিন্তু তারপরে যে কুতুব মিনারের কাজ শুরু করেছিল, নির্মাণ কাজ, তবে সেটা শেষ করেনি, সেটা শেষ করেছিল ইলতুৎমিশ। ঠিক আছে, এগুলো কিন্তু দেখতে হবে ভালো করে আমাদের। তারপর হচ্ছে আলাউদ্দিন খলজি বাজার নিয়ন্ত্রণ, যদি বলে বাজার নিয়ন্ত্রণ বললেই কিন্তু উত্তর হবে আলাউদ্দিন খলজি। বাট আবার রেশনিং ব্যবস্থাকে চালু করেন আলাউদ্দিন খলজি, সোলজারদের ক্যাশে টাকা দেওয়া শুরু করে কে? আলাউদ্দিন খলজি। এগুলো কিন্তু আমরা যখন আলাউদ্দিন খলজি নিয়ে আবার প্রশ্ন আসবে, তখন কিন্তু আমরা আরও সবিস্তারে দেখব। নেক্সট আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন আজকের 79, পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা বর্তমানে কত? 20, 21, 22, 23। কী হবে উত্তর বলো? বর্তমানে পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা কত? অপশান নাম্বার ডি, 23টা। দেখো বর্তমানে 23টা। আলিপুরদুয়ার জেলা গঠিত হয় কবে? 2014 সালে। ঝাড়গ্রাম গঠিত হয় 2017 সালে। আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। এগুলো কিন্তু দেখে রাখবে। আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা দক্ষিণ 24 পরগনা। ঝাড়গ্রাম হচ্ছে 2017 সালে তৈরি হয়, আলিপুরদুয়ার 2014 সালে।
সবচেয়ে ক্ষুদ্রতম জেলা কোনটা সেটা তোমরা আমাকে এখনই কমেন্ট করে জানাও যে ক্ষুদ্রতম জেলা আয়তনের দিক থেকে কোন জেলা পশ্চিমবঙ্গের। নেক্সট হচ্ছে ৮০ নম্বর আমাদের লাস্ট কোশ্চেন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে গঠন করেন? সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, জওহরলাল নেহরু, এম.এন. রয়। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে গঠিত করে বলো? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ গঠিত করেন অপশন নাম্বার বি, রাসবিহারী বসু। দেখো 1942 সালে রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগকে সংগঠন করেন এবং একই বছরে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে কিন্তু সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি আইআইএল মানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এবং আইএনএ মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর নেতৃত্ব গ্রহণ করেন। 21শে অক্টোবর 1943 সালে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার গঠন করেন। ঠিক আছে, আইএনএর বিখ্যাত স্লোগান ছিল জয় হিন্দ, আর সুভাষচন্দ্র বসুর আহ্বান ছিল তোমরা আমাকে রক্ত দাও, আমরা তোমাকে তোমাদের স্বাধীনতা দেবো। আমরা সকলে জানি এটা কিন্তু এই দুটো স্লোগান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, তো এই ছিল আমাদের সম্পূর্ণ আজকের আলোচনা। তোমরা 20তে কতগুলো প্রশ্নের উত্তর পেরেছো তোমরা আমাকে এখনই কমেন্ট করে জানাও। আর আজকের ক্লাসের পিডিএফ তোমরা কোথায় পাবে? পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রামে পাবে। টেলিগ্রামের লিঙ্ক তোমাদের আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে জয়েন করে আজকের ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে সেখান থেকে তোমরা রিভিশন করতে পারবে। ওকে, তাছাড়া তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা আমাদের ডিজিটাল নোটস, এটা তোমরা নিতে পারো। এটা তোমরা মিসলেনিয়াস ক্লার্কশিপ, তারপরে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউবিপি, কেপি, প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানে তোমরা টোটাল 9টা ডিজিটাল নোটস পাবে, যেখানে হচ্ছে ইতিহাসের 3টে পাবে, তারপরে হচ্ছে পলিটি পাবে, পশ্চিমবঙ্গের ভূগোল পাবে, ভারতের ভূগোল পাবে, ইকোনমি পাবে, সায়েন্স পাবে। তো এগুলো কিন্তু তোমরা নিয়ে অবশ্যই এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করে দাও। আর এগুলো একদম এক্সাম ওরিয়েন্টেড, মানে আলতু ফালতু জিনিস লেখা নেই, যতটা পরীক্ষার জন্য দরকার, যতটা পরীক্ষার জন্য পড়তে হবে ততটাই কিন্তু এগুলো এখানে দেওয়া রয়েছে, টু দ্য পয়েন্ট। আর প্রাইস কিন্তু একদমই অ্যাফোর্ডেবল, প্রত্যেকে নিতে পারবে। যারা নিতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ফার্দার ডিটেলসের জন্য। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু এখন জানাও আমাকে। বাকি তোমাদের এই ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই কন্টিনিউ করো, বাদ দেবে না। কন্টিনিউ করলে তোমাদের কিন্তু প্র্যাকটিসটা ভালো হবে। ঠিক আছে, আর বাকি তোমরা আমাদের অন্যান্য ক্লাসগুলো দেখতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।